হেই হ্যালো সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। এটা হলো আমার বাসা, এই যে 13 নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাসার পিছনে আপনারা একটা লেখা দেখতেছেন, লেখা ফর সেল। এটা লেখার কারণ হলো আমার বাসা বিক্রি হয়ে যাচ্ছে এবং আমি এতদিন ভাড়া থাকতাম এই বাসা। আপনারা বাসাটা অনেকেই দেখেছেন, আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাঝখানে দেখিয়েছি। ওখানে আমার অফিস, ওখান থেকে আমি ইউটিউবের ভিডিও রেকর্ড করি এবং বাসাটা বিক্রি হয়ে যাচ্ছে। ল্যান্ডলর্ড বিক্রি করে দিচ্ছে। ডাবলিনে খুবই ভালো সময় এখন বাসা বেচার, এই কারণেই আসলে বিক্রিটা হচ্ছে। এবং আমি একটা নতুন বাসা নিয়েছি। আজকে আমি আপনাদের নতুন বাসাটা দেখাবো। আমি হাউস থেকে অ্যাপার্টমেন্টে মুভ করতেছি, সো আমার ব্যাকইয়ার্ড থাকবে না, যেটা একটু দুঃখজনক। আজকের ভিডিওতে আমি আপনাদের নতুন বাসাটা দেখাবো এবং তারপরে অ্যাপার্টমেন্ট কেনা, বাসা কেনা ভার্সেস ভাড়া নেওয়া, এটা নিয়ে আমরা খুব সিরিয়াস একটা আলাপ আলোচনা করবো। কারণ বিভিন্ন পডকাস্টে, স্পেশালি একটা পডকাস্টে আমি ছিলাম যেখানে অ্যাপার্টমেন্ট কেনা ভার্সেস ভাড়া নেওয়া নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং আমার ধারণা কিছু কনফিউশন ক্লিয়ার করা প্রয়োজন। চলেন আমরা বাসে উঠবো, নতুন বাসায় যাব, নতুন বাসায় ট্যুর হবে এবং তারপরে বাসা ভাড়া নেওয়া ভার্সেস বাসা কেনা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। তারা ওকে, হাউস ট্যুরের টাইম হয়ে গিয়েছে। আমরা লাইট জ্বালাই ফেলি বাসার সব, একটু সময় লাগে বাসার সব লাইট জ্বলতে। এই হলো আমি মেইন ডোর দিয়ে ঢুকলাম বাসার ভিতরে। ঢোকার পরে প্রথমেই এখানে আছে একটা স্টোর রুম। স্টোর রুমের ভিতরে আছে ওয়াশিং মেশিন টাইপ জিনিসপত্র, দেখানোর মতো বলে আমার তেমন কিছু মনে হয় না, বেসিক্যালি স্টোরের জিনিসপত্র রাখার জন্য। ঢোকার পরে ফার্স্টেই ডান দিকে মেইন বেডরুম। মেইন বেডরুমটা দেখানো এখন আসলে উচিত না, বেশিরভাগ ইউটিউবারই আপনাকে দেখাবে না, কারণ আমি এখনো কিছু গুছাই নাই। আমি সব জামা কাপড় এনে এখানে রেখেছি এবং অনেক কিছু এখনো আনা বাকি। মেইন বেড, এপাশে একটা লাইট, ওপাশে একটা লাইট, অ্যান্ড এখানে বিশাল একটা জানালা। জানালাটা অ্যাকচুয়ালি খুলে রাখি, তাহলে আলো বাতাস আসবে, যেহেতু আমি এখন এই বাসায় থাকা শুরু করিনি। আর এই পাশে একটা বিশাল ওয়াল শেলফ, এগুলোর প্রত্যেকটা দরজা খুলে, এবং প্রত্যেকটা দরজা যদি খুলি আমি এভাবে খুলে পুরো ওয়াল শেলফ দেখা যায়। ওখানে পুরোটা ওয়াল শেলফ রাখা, কোনোটাই এখন আসলে কিছু নাই, এই জন্য দেখাচ্ছি না। পিছন দিয়ে আমরা চলে যাব এই দিকে, যেটা হলো আমাদের মাস্টার বেডরুমের সাথের ওয়াশরুম। হ্যালো, ইউজুয়াল টিপিক্যাল ওয়াশরুম। আমি ঠিক জানি না ওয়াশরুমকে অন্যান্য ইউটিউবাররা কীভাবে এক্সপ্লেইন করে, বাট ওয়াশরুম। তারপরে আমরা চলে আসলাম এইখানে আবারও সেন্ট্রাল করিডোরে, যেখান থেকে বিড়ালরা দৌড়াবে সামনে, এবং এ পাশে আছে আরেকটা ওয়াশরুম, যেটাও একটা ওয়াশরুম। আমি জানি না ঠিক কীভাবে এটাকে এক্সপ্লেইন করা যেতে পারে আপনাদের জন্য। এ পাশে শাওয়ার, আর ও পাশে নর্মাল জিনিসপত্র যা থাকে ওয়াশরুমের ভিতরে। ওকে, এরপরে আবার এই পাশে চলে আসলাম। এটা হবে অফিস/ইউটিউব স্টুডিও। আগের ইউটিউব স্টুডিও তো বাদ, সো এখানে নতুন একটা সুন্দর ওয়াল শেলফ আছে, যেটার মধ্যে আমি বিভিন্ন জিনিসপত্র রাখবো। এখনই আমি পুরোটা আপনাদের ডিটেল দেখাচ্ছি না, তার কারণ এখনও অনেক জিনিস আমি আনি নাই। কিছু কিছু জিনিস এনেছি যে কবার আমি এসেছি এই বাসায়, বাট আমি এখনও আসলে অফিসিয়ালি মুভ ইন করি নাই, এই কারণে আমি অনেক জিনিস এখনও আনি নাই। এই দিকে হলো আমার ইউটিউবের সেট আপ, সো টেবিল ক্যামেরা সব এখানে থাকবে, এবং এই ব্যাকগ্রাউন্ডটা সম্ভবত আপনারা দেখবেন। আমি এখনও চিন্তা করছি কীভাবে কী করা হবে, বাট চান্সেস খুব হাই যে আপনি এই ব্যাকগ্রাউন্ডটাই দেখবেন সামনে আমার ইউটিউবের বিভিন্ন ভিডিওতে। এখানে আরেকটা জানালা, এবং এখান থেকে ওই বেডরুমের জানালাটা, দুটোই আমার বাসা। এটা এই রুম, ওটা ওই রুম। চলে যাই আমরা আবার সেন্ট্রালে, এগেইন সেন্ট্রাল লম্বা করিডোর, এবং চলে আসলাম আমরা ডাইনিং স্পেসে। এখানে 6 সিটের একটা ডাইনিং টেবিল আছে। আমি জানি না এটা কে বসবে, আমি বসবো, এই চান্স খুব কম। হ্যালো, আবার আমাকে দেখা যাচ্ছে। এবং লিভিং রুমটা একটু পরে আসি, রান্নাঘরটা হয়ে আসি। সো এটা হইলো রান্নাঘর। এগেইন রান্নাঘরও কীভাবে এক্সপ্লেন করতে আমি ঠিক শিওর না। ডিশ ওয়াশার এখানে হইলো ফ্রিজ, আর এখানে হইলো চুলা। আগুন চুলা না, কারেন্টের চুলা। আগের বাসাটায় আগুনের চুলা ছিল। বিদেশে আসলে আগুনের চুলা এবং কারেন্টের চুলা দুটোই বেশ পপুলার। কখনো আমি কারেন্টের চুলা পেয়েছি কোনো বাসায়, কোনো টাইম পেয়েছি আগুনের চুলা। কি আর করা, কিছু করার নাই। এটা কিন্তু সত্যি গাছ, ফেক গাছ না। এবং এটা হলো টিভি স্টেশন। আমার কোনো টিভি নাই, আপনারা অনেকেই হয়তো জানেন, আমি বিভিন্ন সময় বলেছি। আমার একটা মনিটর ছিল, কিন্তু আমার আগের যে বাসাটায় আমি ছিলাম, ওই বাসাটায় আমি মনিটর সহ বাসা পেয়েছিলাম, এই কারণে আমার আর কিনতে হয় না, এবং আমার মনিটরটা আমি বিক্রি করে দিয়েছিলাম। বাট এখন আমার দেখা যাচ্ছে যে আবার একটা মনিটর কিনতে হবে বা একটা টিভি কিনতে হবে। আমি প্লে স্টেশন এনে এখানে রেখে দিয়েছি, যেহেতু আমার প্লে স্টেশন আছে, বাট যেহেতু আমার কোনো মনিটর বা টিভি নেই, আমি এখন কিছু খেলতে পারতেছি না। এপাশে সোফা, এপাশে লাইট, এবং তারপরে আমরা চলে আসলাম বারান্দায়। বারান্দা দিয়ে ঢোকার পরে এই হলো আমার বারান্দা। ওইটা আমার বারান্দা না, এটা আমার প্রতিবেশীর বারান্দা, এবং এই হলো বারান্দার ভিউ। এদিক থেকেও বারান্দাটা একটু এগিয়েছে, যেখানে আমি ধনেপাতার চাষ করব ভাবতেছি। এগেন ওইটা ছিল আমার বেডরুম, আর এটা ছিল আমার অফিস। এবং আয়ারল্যান্ডের একটা মজার জিনিস আমি আপনাদের বলি। আয়ারল্যান্ড যেহেতু অনেক পুরান একটা দেশ, আমি আগে যে বাসায় থাকতাম ওইখানে কিন্তু ভাইকিংরা অ্যাটাক করেছিল অনেক আগে। এবং এইখানে এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এটার ঠিক পিছনে লরেট ওয়েবের স্কুল, এবং ওইখানে মাদার তেরেসা ইংলিশ শিখেছিল ছোটোবেলায়। তো আয়ারল্যান্ডের বিভিন্ন গলিতে এরকম মজার জিনিসপত্র পাওয়া যায়, কারণ যেহেতু দেশ পুরানো, এই কারণে হিস্ট্রি একটু বেশি পুরানো। লজিক্যাল ব্যাপার, এখানে অবাক হওয়ার কিছু নেই।
তো এই হলো নতুন বাসা। এই বাসায় আপাতত আগামী 1 বছর থাকা হবে এবং তারপরে দেখা যাক কি হয়। বিড়ালরা হয়তো একটু আনহ্যাপি হবে, তার কারণ আগের বাসায় ব্যাকইয়ার্ড ছিল, ওখানে অনেক ঘাস ছিল, এইবার টবে ঘাস লাগাতে হবে বিড়ালকে খাওয়ানোর জন্য। আপনারা যারা জানেন না, বিড়াল কিন্তু অনেক ঘাস খায়। এই বাসার ভাড়া 2400 ইউরো প্রত্যেক মাসে, যেটা অনেক টাকা, এবং এত টাকা হওয়া উচিত না একটা বাসার ভাড়া। আগের বাসার ভাড়া ছিল 2100 ইউরো, ওইটাও অনেক টাকা। 2100 ইউরো হওয়ার কথা না একটা বাসার ভাড়া। বাট ডাবলিনে হাউজিং ক্রাইসিস খুব বাজে, কারণ ডাবলিনে অত বাসা নেই যত সংখ্যক মানুষ ডাবলিনে আসে, এবং এই কারণে স্পেশালি ডাবলিনে, আয়ারল্যান্ডের বাকি সব জায়গায় এই প্রবলেম আছে বাট এত নাই, ডাবলিনে যত সংখ্যক পরিমাণে আছে, এবং এই কারণে বাসা পাওয়া খুব কষ্টকর। এবং যেগুলো পাওয়া যায়, স্পেশালি আমরা যেরকম বাসা খুঁজি, আমি যেরকম বাসা খুঁজছিলাম, সেগুলোর দাম আসলে অনেক বেশি। এটা একটা নেগেটিভ ব্যাপার আয়ারল্যান্ডের ইন জেনারেল হাউজিং মার্কেটের। এখন আজকের মেইন যে জন্য আমি এই ভিডিও রেকর্ড করতে বসেছি, এটা আমি ঠিক ব্লগ করার জন্য, বাসা দেখাতে চেয়েছিলাম, এটা সত্যি, বাট মূল উদ্দেশ্য ছিল আপনাদের সাথে একটু কথা বলা যে বাসা কেনা উচিত নাকি বাসা ভাড়া নেওয়া উচিত। এবং আমি একটা পডকাস্ট করেছিলাম ইয়াহিয়া ভাইয়ের সাথে, ইয়াহিয়া আমিন, আপনারা যারা চেনেন না, বেশ জনপ্রিয় একজন সাইকোলজিস্ট বাংলাদেশের এখন। যেহেতু আমি ওই পডকাস্টে ছিলাম, এবং ওই পডকাস্টে যেহেতু ইয়াহিয়া ভাইয়া বলছিলেন যে বাসা কেনা, অ্যাপার্টমেন্ট কেনা বেশিরভাগ সময় একটা বাজে ইনভেস্টমেন্ট, এবং যেহেতু আমি ওই সেম পডকাস্টে উপস্থিত ছিলাম ওনার অন্য পাশে টেবিলে, অনেকেই ধরে নিয়েছেন যে আমার মতামত এইটা। আমিও মনে করি যে অ্যাপার্টমেন্ট কেনা আসলে উচিত না, বাসা কেনা আসলে উচিত না, হুইচ ইজ নট ট্রু। আমার মতামত আসলে এরকম না, বাট যেহেতু ওই পডকাস্টে আমি ছিলাম, এই কারণে এটা মনে হতে পারে। আমার মতামতটা হলো, এখানে আমি একটু থিওরিটিক্যাল, একটু হাইপোথেটিক্যাল কথা বলবো, বাট আমার ধারণা আপনাদের অনেকের উপকার হবে এই কথাটায়। আমি যখন স্কুলে পড়ি, ক্লাস 9, 8 থেকে একদম কলেজের শেষ পর্যন্ত, আমি তো উদয়নে ছিলাম, তারপর ঢাকা কলেজে 12 পর্যন্ত পড়েছি, 2012। তো এই পুরো সময়টার কথা আমি যদি চিন্তা করি, এটা আমার জীবনের খুব হ্যাপি মোমেন্ট। এই সময়টায় আমি খুব আনন্দে ছিলাম। আজকে আমি যত আনন্দে আছি, আমি ডাবলিনে বসে আছি, ওই যে লরেটো অ্যাবের ঠিক উল্টা পাশে বসে আছি, খুব সুন্দর ওয়েদার, মনে হচ্ছে ঝড় আসবে, বাট আসলে আসবে না। ডাবলিনের ওয়েদার বৃষ্টি হলে এরকম হয়ে যায়, দেখে মনে হচ্ছে খুব সুন্দর, এবং খুব খারাপ আসলে না, ভালোই আছি আমি। বাট আমাকে যদি কেউ বলে যে আমার জীবনের সবচেয়ে হ্যাপি মোমেন্টগুলো কোনটা, আমার মনে হবে আমি যখন ক্লাস 8-এ পড়ি, ওখান থেকে আমার কলেজের শেষ সময় পর্যন্ত, 2012 পর্যন্ত, 2008 থেকে 2012 পর্যন্ত, ওই সময়টা আমার জীবনে অনেক আনন্দ ছিল। এবং এই আনন্দের একটা বড় কারণ হলো, আমি ধানমন্ডিতে একটা গ্রিন রোডে আমি একটা বাসায় থাকতাম, এবং ওই বাসার সামনে একটা মাঠ ছিল। ওই মাঠটায় আমরা প্রতিদিন খেলতাম, ফুটবলের সিজনে ফুটবল খেলতাম, ক্রিকেটের সময় ক্রিকেট খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম। কখনো কখনো এমন হয়েছে, তখন আপনাদের অনেকের মনে আছে যে অবরোধ হইতো, রেগুলার গাড়ি ভাঙচুর হইতো, বাসে আগুন দেওয়া হইতো, এই ধরনের জিনিস হইতো, এবং ক্লাস রেগুলারলি ক্যান্সেল হয়ে যেত। এবং আমার মনে আছে যখন হরতাল হইতো এবং যখন অবরোধ হইতো, আমরা ভোর 10টায় খেলা শুরু করতাম, এবং প্রথমে ক্রিকেট খেলতাম, তারপর বিকাল হয়ে যেত, তখনও ক্রিকেট খেলতাম, হয়তো মাঝে মধ্যে একটু ফুটবল খেলতাম, টেস্টও খেলতাম আমরা ওইখানে। এবং যখন রাত হয়ে যাইতো, তখন যদি শীতকাল থাকতো তাহলে ব্যাডমিন্টন খেলতাম, এবং সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা বা 11টা পর্যন্ত টানা খেলা হইতো। যখন খেলা হইতো না, তখন সোশ্যাল মিডিয়া হইতো, ফ্রিল্যান্সিং হইতো। খুব হ্যাপি লাইফ ছিল, অনেক 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 হ্যাপি লাইফ ছিল আমার জীবনের। আমি বলবো এখন পর্যন্ত গত 29 বছরের জীবন যেটা আমার, ওইটার সবচেয়ে হ্যাপি ফেজ আসলে ওই ফেজটা। তো ওই সময় আমাদের ব্যাটের ক্রাইসিস ছিল মাঝে মধ্যে, এবং তখন ধরেন একটা, আপনারা অনেকে হয়তো ক্রিকেট খেলেছেন, আপনারা জানেন যে ওসাকা টেপ কিনতে 15 টাকার মতো লাগতো, বল কিনতে 20 টাকার মতো লাগতো, ব্যাটের দাম তো আরো অনেক বেশি ছিল। এবং আমরা সবাই মিলে একটা ব্যাট কিনতে সবাই পিচিন করতো, সবাই কিছু টাকা দিত, এবং তারপরে ব্যাট কেনা হইতো। গ্রিন বয়েজ জিবিসি টাইপে আমাদের একটা ক্লাব ছিল, গ্রিন বয়েজ ক্লাব আমরা বলতাম, ওখানে আমরা ক্রিকেট খেলার জন্য সবাই মিলে ব্যাটটা কিনতাম, ফুটবল কিনতাম। সবাই মিলে একটা ব্যাট কিনতে যত আনন্দ পেতাম, ওই আনন্দ কিন্তু আমি এই 2400 ইউরোর বাসায় বসে পাই না, এবং আর কখনো আমি জীবনে পাবো না। এখন আমি যে আনন্দ পাই 2400 ইউরোর বাসায় বসে, এই আনন্দ আবার 20 বছর পরে যায় আরেকটা জায়গা থেকে পাবো না। আনন্দের কস্ট প্রতিনিয়তই বাড়তে থাকে, এবং যেহেতু আনন্দের কস্ট প্রতিনিয়ত বাড়তে থাকে, আনন্দ পাওয়ার খরচ যেহেতু প্রতিনিয়ত বাড়তে থাকে, এই কারণে আপনার উচিত সামর্থ্য থাকলে এবং খুব বেশি ক্ষতিকর না হলে আনন্দের জন্য আপনার যে টাকাটা খরচ করা প্রয়োজন সেটা খরচ করে ফেলা। এটা আমি কেন বলতেছি, এখন দেখেন, লজিক্যালি চিন্তা করলে আপনার মনে হতে পারে যে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনবো, এর থেকে আমি একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেই, যেটা ওই পডকাস্টের আর্গুমেন্ট ছিল ইয়াহিয়া ভাইয়ার, যে আমি একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেই, ভাড়া নিলে 50,000 টাকায় অনেক ভালো একটা অ্যাপার্টমেন্ট পাওয়া যায় ভাড়া, এবং আমি যে টাকাটা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনতাম ওইটা দিয়ে আমি একটা কিনে ওইটা ভাড়া দিয়ে দিই, তাহলে আমার একটু বেশি টাকা আসুক। লজিক্যালি ঠিক আছে, পার্সোনাল ফাইন্যান্সের দিক থেকে চিন্তা করলে এখানে উনি ভুল কিছু বলেনি, কথা সত্য। বাট আপনি যদি ইমোশনাল অ্যাসপেক্ট থেকে চিন্তা করেন, নিজের একটা বাসা থাকার যে আনন্দ, ওই আনন্দ আপনি তখন পাবেন না। নিজের একটা বাসা থাকলে কিছু বাই প্রোডাক্ট বেনিফিট আসে। এটা তো আমি এখন ভাড়া বাসায় থাকি, এখন আমি ফরচুনেট যে আমি বিড়াল পালতে পারতেছি, কারণ আমি অনেক বড় বাসায় থাকি। অনেক বাসায় কিন্তু অনেক মানুষ বিড়াল পালতে পারলে না, ইভেন ডাবলিনেও অনেক বাসায় বিড়াল পালতে দিবে না মানুষকে, বা কুকুর পালতে তো দিবেই না অনেক অ্যাপার্টমেন্টে। এবং ওই যে আমি টাকাটা সেভ করতেছি, ইনভেস্ট
করতে যে ওই কারণে আমার হ্যাপিনেসের যে ক্ষতিটা হচ্ছে, নিজের বাসায় থাকার আনন্দ বলেন, নিজের মাথার উপর নিজের বাসার ছাদ থাকার আনন্দ বলেন, অনেক 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 সাইকোলজিক্যাল বেনিফিট যেগুলো আসলে নাম্বার দিয়ে প্রমাণ করা সম্ভব না যে কেন এটা বেটার ডিসিশন, একদমই প্রমাণ করা সম্ভব না। কারণ নাম্বার দিয়ে, পার্সোনাল ফাইন্যান্সের লজিক দিয়ে চিন্তা করলে সবসময় মনে হবে যে ওইটা ভালো ডিসিশন, ইনভেস্ট করা ভালো ডিসিশন। আজকে যদি আমার হাতে 10 টাকা থাকে, এই 10 টাকা যদি আমি খরচ না করে ইনভেস্ট করি, তাহলে 30 বছর পর ওই 10 টাকা ডাবল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। S&P 500 বলেন, ইভেন বাংলাদেশের স্টক মার্কেটও যদি আমি ধরি, 10 টাকার 30 বছর পরে ডাবল হয়ে যাওয়ার বেশ জোরালো সম্ভাবনা আছে। তো এটা আমার সেম মাইন্ড জানে, এটা আমার ব্রেন জানে, আমি আই এম অ্যাওয়্যার যে এইটা হওয়া সম্ভব। অ্যাট দ্য সেম টাইম ওই 10 টাকা দিয়ে আমি যদি এখন ইউরোপে ঘুরতে যাই, কথার কথা, ওই 10 টাকা দিয়ে আমি যে এক্সপেরিয়েন্সটা পাবো, ওই এক্সপেরিয়েন্সটারও একটা ভ্যালু আছে। এখন ওই এক্সপেরিয়েন্সটার ভ্যালুটা আপনি 10 টাকা 7 বছর পরে 30 টাকা হয়ে যাবে ওইভাবে মাপতে পারবেন না, ওইটা আপনার মাপতে হবে আপনার ইমোশন দিয়ে। এবং এখানেই প্রবলেমটা হয়, আপনি যখন বাসা কিনবেন ভার্সেস বাসা ভাড়া নেওয়ার ডিবেটটায় যাবেন, একদল মানুষ আপনাকে বলবে আপনি ভাড়া নেন, আপনার ওই টাকাটা আপনি অন্য জায়গায় ইনভেস্ট করেন, ওর থেকে রিটার্ন বেশি আসবে। আরেকদল মানুষ আপনাকে বলবে আমি যদি বাসা কিনি আমার রিটার্ন হয়তো কম আসবে, কিন্তু আমি নিজের বাসায় থাকার আনন্দ পাবো, আমার বাসার ভিতর আমি যা ইচ্ছা করতে পারবো। অনেক মানুষ আছে তাদের বাসার দেয়াল ফুটাও করতে পারে না, আমার নিজের সাথে এটা হয়েছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন বাসার, যেহেতু আমি ভাড়া থেকেছি, আমি দেয়াল ফুটা করতে পারি নাই। এখন দেয়াল ফুটা করে আমি হয়তো একটা লাইট লাগাবো বা আমি হয়তো একটা ছবি লাগাবো, আমি করতে পারি নাই, বিকজ আমি ভাড়া বাসায় থাকি। ওইটা আমি যখন কেনা বাসায় থাকবো এবং আমি যে যা ইচ্ছা, হয়তো আমি কেনা বাসায় দেয়াল ফুটা করতামই না, বাট আমি যে করতে পারবো, ওই স্যানিটিটার দাম 10 টাকার অনেক বেশি। এটাকে আমি বোঝাতে পারছি। এবং এই কারণেই আমার ধারণা, আপনার যদি ওই প্যাশনটা থাকে বা ওই ইচ্ছাটা থাকে মনের, আমার যেরকম ক্রিকেট ব্যাট কেনার ইচ্ছা ছিল বা 20 টাকার বল কেনার ইচ্ছা ছিল, ওই ইচ্ছাটা যদি থাকে, ওই ইচ্ছাটার মূল্য 30 বছর পরে আপনার টাকা ইনভেস্ট করে রাখলে ওইটার ভ্যালু যত হবে তার থেকে বেশি। কারণ 30 বছর পরে আপনি বাঁচবেন নাকি আপনিও জানেন, আমিও জানি না, আল্লাহ জানে শুধু। সো আনলেস আপনি গ্যাম্বলিং করে টাকা উড়াই দিচ্ছেন, আনলেস আপনি স্টুপিড কাজকর্ম করে টাকা উড়াই দিচ্ছেন, বেশিরভাগ সময় আপনার যদি কোনো একটা স্বপ্ন থাকে, ওই স্বপ্নটার দাম যদি একটু বেশিও হয়, তারপরেও টাকা খরচ করাটা ওয়ার্থ ইট। কারণ ওই টাকাটা খরচ না করে যদি আপনি জমান বা একটা খুব বুদ্ধিমানের মতো ইনভেস্ট করেন, তাহলে আপনি ওই আনন্দটা পাবেন না। এবং ওই ইনভেস্টমেন্ট 30 বছর পরে হয়তো যে আরো বড় রিটার্ন দিবে, কিন্তু ওই বড় রিটার্নটা দিয়ে ওই আজকের দিনের আনন্দটা কখনোই পাওয়া সম্ভব হবে না। একটু হাইপোথেটিক্যাল কথা, একটু স্পিরিচুয়াল কথা হয়ে গেল, বাট আমি রিয়েলি এটা ফিল করি। এবং এই কারণে আমি নিজে কিন্তু বাসা ভাড়া নিতে পছন্দ করি না, আমি বাসা কিনতে পছন্দ করি। এবং সামনের বছরই হয়তো আমি বাসা কিনবো। এবং এটার কারণ এটা না যে ভাড়া নেওয়ার থেকে ভাড়া নিলে যে লাভ, কিনলে যে লস, ওই ইকুয়েশন আমি বুঝি না এমন না, বাট স্যানিটিটা এবং এই মুহূর্তে টাকা খরচ করে আনন্দটা কিনে নেওয়ার যে আনন্দটা আমি পাবো, ওটা আমি কখনোই 30 বছর পরে যে পাবো না। 30 বছর পরে হয়তো অন্য কোনো কিছু থেকে পাবো এবং কস্টটা বাড়তেই থাকবে, যেটা আমরা কখনোই চাই না। এটাই, আর তেমন কিছু বলার নেই। সরি অ্যাবাউট দ্য ব্যাড লাইটিং। আমার এই বাসায় আপনারা বুঝতেই পারতেছেন, আমি বাসায় কয়েকবার এসেছি, বাট এখন আমি সবকিছু আনতে পারিনি, সো কোনো লাইট টাইট আসলে নাই। বাট আমার তারপরে মনে হয়েছে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা জরুরি। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের শুক্রবারে বা পরের রবিবারে। টাটা।